এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 1 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম শিক্ষার দার্শনিক ধারণা। এর 5টি গুরুত্বপূর্ণ পর্ব আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু আমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অংশ এই চ্যাপ্টারে যা দেওয়া হয়েছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, সেই জন্য আমাদের এই আলোচনাটি একটু বড় হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা ধৈর্য সহকারে পড়বে, কারণ এবারে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছিল। পুরো চ্যাপ্টারটা খুঁটিয়ে না পড়লে উত্তর দেওয়া কিন্তু পরীক্ষায় পাশ করা কিন্তু বেশ কঠিন। তাই অবশ্যই প্রত্যেকটা এপিসোড খুঁটিয়ে দেখে নিও। বিগত পর্বগুলিতে আমরা নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষা নিয়ে আলোচনা করেছি। বিদ্যালয় কিভাবে সমাজকে সহায়তা করে, সমাজ কিভাবে বিদ্যালয়কে সহায়তা করে, কিভাবে একে অপরকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে বিদ্যালয় শিক্ষার্থীকে সমাজের নাগরিক গড়ে তুলতে সাহায্য করে এবং কিভাবে বিদ্যালয় পরিবার ও সমাজের মধ্যে মেলবন্ধন ঘটায়, সেই সব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি পয়েন্টগুলো আলোচনা করে এই চ্যাপ্টারটিকে শেষ করব। আজকে আমাদের 6 নম্বর পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়, বা বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলার কারণ লেখো। বিদ্যালয় ও সমাজের মধ্যে সদৃশ্যতা লেখো। সমাজ নিজের প্রয়োজনে বিদ্যালয়ের জন্ম দিয়েছে বা বিদ্যালয় গড়ে তুলেছে, তাই বিদ্যালয় সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। তাই বিদ্যালয় ও সমাজের মধ্যেকার তুলনা বা সমতুল্য গুণগুলি এখানে আলোচনা করা হলো। এক হচ্ছে, গঠনগত দিক থেকে সমাজ ও বিদ্যালয়ের মধ্যে মিল আছে। সমাজে একদল মানুষ এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সামনে রেখে একত্রে বসবাস করে, তাদের মধ্যে একটি সচেতন মানসিক আদান প্রদান চলে। একইভাবে বিদ্যালয়ের ক্ষেত্রেও একদল ছাত্রছাত্রী জ্ঞান অর্জন বা পাঠ গ্রহণের আদর্শকে সামনে রেখে একসঙ্গে শিক্ষা গ্রহণ করে। শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মী সকলের মধ্যে একটি আন্তঃক্রিয়া চলে। সেই সাফল্য যে এমন জনগোষ্ঠীর পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়ার ওপর নির্ভর করে। বিদ্যালয়ের ক্ষেত্রেও শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে উন্নতি বা সাফল্য আসে। সমাজে কী হয়, যে একদল মানুষ একত্রিত হয়ে বিভিন্ন তাদের আদর্শকে সামনে রেখে এগিয়ে চলে এবং নিজেদের অজান্তে পরস্পরের সাথে আন্তঃক্রিয়া করে, এবং সকলেরই উদ্দেশ্য হচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর, শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তোলা। বিদ্যালয়েরও এখানে একই ব্যাপার। এখানে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মী পরস্পর মিলে একটি সমাজ গঠন করে, যেখানে শিক্ষার্থীদের, ছোট ছোট শিক্ষার্থীদের শেখানো হয় কীভাবে ভবিষ্যতে বৃহত্তর সমাজে এগিয়ে চলতে হয়। 2 হচ্ছে, সমাজ যেমন বিভিন্ন ভাষাভাষী, জাতি ধর্মের মানুষকে একত্রে বসবাস করে, বিদ্যালয়ের ক্ষেত্রে একই সদৃশ্যতা দেখা যায়। বিদ্যালয়েও বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জাতি ধর্মের মানুষ একসাথে এসে, বাচ্চারা এসে শিক্ষা গ্রহণ করে। যুগের পরিবর্তনের সাথে সাথে সমাজ ব্যবস্থার পরিবর্তন যেমন এসছে, তার সাথে বিদ্যালয়ের পরিচালনা ও পাঠ্যক্রমের পরিবর্তন হয়েছে। তাই অনেকেই বিদ্যালয়ের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে মনে করে। পরের পয়েন্ট, মানুষ যেমন লক্ষ্যকে নিয়ে দলবদ্ধ সমাজ গড়ে তোলে, তেমনই বিদ্যালয়ের গঠনের ক্ষেত্রে একটি লক্ষ্য থাকে। লক্ষ্য স্থির না থাকলে সমাজ যেমন ভেঙে পড়বে, বিদ্যালয়ের ক্ষেত্রে লক্ষ্যহীন অবস্থায় দীর্ঘদিন চলতে পারে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, সমাজের মধ্যে যেমন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপিত হয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা একে অপরের সাথে সহযোগিতা পায় এবং নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সম্প্রীতি, ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলে মিলে একটি সুসম্পর্ক স্থাপন করে। নিত্যদিনের পঠন পাঠন, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, দিবস পালন ইত্যাদির মধ্যে দিয়ে তারা সুসম্পর্ক সুমধুর হয়ে ওঠে, যা সামাজিকীকরণে সহায়তা করে। এরপরে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে গড়ে তোলার 3টি উপায় লেখা। বিদ্যালয়কে বৃহত্তর সমাজের প্রতিভূ বা ক্ষুদ্র সংস্করণ হিসেবে গড়ে তুলতে হলে বিদ্যালয়ের পক্ষ থেকে পরিকল্পিতভাবে কয়েকটি কর্মসূচি গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের মাধ্যমে তাকে বাস্তবায়িত করতে হবে। বিদ্যালয়ের পরিবেশকে সামাজিক গড়ে তোলার জন্য দরকার একটি সাধারণ কর্মসূচি। একসঙ্গে মিলেমিশে কিছু কাজ করতে গেলে শিক্ষার্থীদের সামাজিক জীবনের নানা বৈশিষ্ট্য আয়ত্ত করানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাধারণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, স্বার্থত্যাগ, সহানুভূতি, শৃঙ্খলা, আনুগত্য বোধ, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রভৃতি গুণের বিকাশ ঘটানো যেতে পারে। 2 হচ্ছে, বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একত্রিতভাবে দলগতভাবে খেলাধুলো, অভিনয়, বিতর্ক, সবার জন্য সেবা, ভ্রমণ প্রভৃতিতে অংশগ্রহণ করানো যায় এবং তাদের সেই সব ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেওয়া হলে তাদের মধ্যে এই সকল গুণাবলীর বিকাশ ঘটবে। তাদের এইসব ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেওয়া হলে তাদের মধ্যে সেই সকল গুণাবলীর বিকাশ ঘটবে, তারা আরও বেশি সামাজিক হয়ে উঠবে।
নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটি সহজ সমাজ জীবন গড়ে তোলার জন্য দরকার সামাজিক সচেতনতা, আর এর জন্য প্রয়োজন শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতিবোধ জাগিয়ে তোলা, নিজেদের বিদ্যালয় ও শ্রেণী সম্পর্কে তাদের মধ্যে গর্ববোধ জাগিয়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাঝে প্রকৃত সমাজ চেতনা জাগাতে হলে বিদ্যালয়ের পরিবেশকে অবশ্যই গণতান্ত্রিক আদর্শে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়ের পরিচালনা, ছাত্রছাত্রী ভর্তি, পঠন পাঠন এবং বিদ্যালয়ের বিভিন্ন কাজ পরিচালনা করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের সমাজের ক্ষুদ্র সংস্করণ হিসেবে গড়ে তুলতে গেলে বিদ্যালয়ের প্রতিটি বিষয় শুধুমাত্র শিক্ষককে প্রাধান্য দিলে চলবে না, বরং প্রত্যেকটি কাজে ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে যুক্ত করতে হবে। বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ছাত্রছাত্রীদের দায়িত্ব দিতে হবে। বিভিন্ন উৎসব অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ভ্রমণ ও শিক্ষামূলক কাজের ক্ষেত্রে দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে হবে। তাদের মধ্যে ছোট ছোট দল বা সমিতি তৈরি করে দিতে হবে। ছাত্র প্রতিনিধি, ছাত্র সম্পাদক, ছাত্র সচিব নিযুক্ত করতে হবে। এইভাবে বিদ্যালয়ের মধ্যে একটি সমাজের প্রতিচ্ছবি গড়ে উঠবে। এছাড়াও বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পয়েন্ট হচ্ছে বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বা প্রতিচ্ছবি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বৃহত্তর সমাজ জীবনের বা সমাজ ব্যবস্থার সঙ্গে পরিচিতি করাতে হবে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ঐতিহাসিক স্থান, বড় বড় গ্রন্থাগার, জাদুঘর প্রভৃতি পরিদর্শনের জন্য নিয়ে যেতে হবে। রাস্তাঘাট পরিষ্কার, সাক্ষরতা অভিযান, বন্যার ত্রাণের সাহায্য, ট্রাফিক কন্ট্রোল প্রভৃতি সমাজসেবামূলক কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। এর মধ্যে দিয়ে তাদের সমাজ জীবন সম্পর্কে সচেতনতা গড়ে উঠবে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা প্রক্রিয়া গড়ে ওঠার পটভূমি কী ছিল? প্রথা বহির্ভূত শিক্ষা প্রক্রিয়া সংক্রান্ত ধারণাটি গড়ে উঠেছে বিংশ শতকের 6-এর দশক থেকে। এই সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য পূরণ, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষা উভয় প্রকার শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি বিচ্যুতি বেশ কিছু কাল ধরে প্রকাশ পাচ্ছিল। ফলে সমাজের এই বৃহত্তর মানুষের যথাযথ বিকাশের ক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষার মেলবন্ধন ঘটানো যায় তা নিয়ে শিক্ষাবিদরা ভাবনা চিন্তা করছিলেন। এই সময় গণশিক্ষা কর্মসূচির নতুন দিগান্ত প্রসার করে কয়েকটি সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি পর্যায়ে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে, যা অনিয়ন্ত্রিত শিক্ষার মতো সম্পূর্ণ নিয়মযুক্ত নয়, আবার নিয়ন্ত্রিত শিক্ষার মতো বাঁধা ধরা নিয়মে আবদ্ধ নয়। এমন শিক্ষা প্রক্রিয়ার আয়োজন করা হয় যা প্রথা বহির্ভূত শিক্ষা নামে পরিচিত হয়। প্রথা বহির্ভূত শিক্ষা প্রক্রিয়া বলতে কী বোঝায়? যে শিক্ষা বিদ্যালয় বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়েও কোনো একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক নিয়ন্ত্রণে থাকে তাকে প্রথা বহির্ভূত শিক্ষা বলে। অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা হলো প্রথাগত শিক্ষা প্রক্রিয়ার বাইরে সংঘটিত কোনো শিক্ষণ বা প্রশিক্ষণ, যার ফলে শিক্ষার্থীর শিক্ষণ ক্ষমতা বাড়ে, জীবনব্যাপী শিক্ষা সংগঠিত হয় এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে। নেক্সট হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো 4টি বৈশিষ্ট্য লোকে এর মধ্যে সুবিধাটা তোমরা পেয়ে যাবে। বৈশিষ্ট্যগুলি হলো: 1. নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার কড়াকড়ি এখানে থাকে না। এখানে শিক্ষা ব্যবস্থা, সময়, স্থান, ব্যাপ্তি, হাজিরা, পাঠ্যসূচি, পদ্ধতি, মূল্যায়ন প্রতি দিকে অত্যন্ত নমনীয়তা লক্ষ্য করা যায়। প্রথা বহির্ভূত শিক্ষায় নির্দিষ্ট শিক্ষালয় ও স্থান ও সময়সীমা নির্দিষ্ট থাকে না। শিক্ষার্থীদের শিক্ষার জন্য 4 দেয়ালের ঘেরাটোপে আবদ্ধ হতে হয় না। সাধারণত ডাকযোগে এবং বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় এবং তার দ্বারা তারা পঠন পাঠন চালিয়ে যায়। শিক্ষার্থীরা নিজেদের কাজের ফাঁকে যে কোনো সময় পড়াশোনা করতে পারে। বাঁধা ধরা নিয়মে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে উপস্থিত থাকতে তাদের হয় না। প্রথা বহির্ভূত শিক্ষা যেহেতু শিক্ষার্থীর বয়সের কোনো বাধা নেই, শিক্ষার্থী সারা জীবন পড়াশোনা করতে পারে। এই শিক্ষার মধ্যে দিয়ে সারা জীবন নতুন নতুন তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ পায় শিক্ষার্থী। পরের পয়েন্ট হচ্ছে প্রথাগত শিক্ষার তুলনায় প্রথা বহির্ভূত শিক্ষার খরচ অনেক কম। এই শিক্ষার খরচ এমনভাবে স্থির করা হয় যাতে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও এটিতে অংশগ্রহণ করতে পারে। প্রথা বহির্ভূত শিক্ষার সব শিক্ষার্থীদের জন্য একই ধরনের পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি ও পরীক্ষা ব্যবস্থা নেই। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পাঠ্যক্রম থাকে। শিক্ষার্থীরা নিজেদের চাহিদা ও পছন্দ অনুযায়ী আলাদা পাঠ্যক্রম নির্বাচন করতে পারে। প্রথা বহির্ভূত শিক্ষায় স্টাডি মেটেরিয়াল বিশেষভাবে প্রস্তুত করা হয়, শিক্ষার্থীর কাছে পাঠানো হয়, যাতে সেই অনুযায়ী পড়াশোনা করলে তারা সঠিক পথে চলতে পারে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সহজ, সরল, সুন্দর ও সাবলীলভাবে বিভিন্ন বিষয়ে পাঠ্যপুস্তক মডিউল প্রস্তুত করে, যাতে শিক্ষার্থীরা নিজেরাই সেই পুস্তক পাঠ করে প্রয়োজনীয় বিষয় শিখে নিতে পারে। এরপরে হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা মূল্যায়নের
মূল্যায়নের ব্যবস্থা নিয়ন্ত্রিত শিক্ষার মতো কঠোর নয়। একসঙ্গে সব পত্র বা বিষয়ের পরীক্ষায় না বসলেও চলে। এর মধ্যে যে পত্রগুলি বা বিষয়গুলি শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুত করে কটি পত্র বা বিষয়ে পরীক্ষা দিতে পারে এবং সবকটি পত্রে পাস নম্বর পেলে কোর্সটি উত্তীর্ণ হিসেবে বিবেচিত হয়। প্রথা বহির্ভূত শিক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রথা বহির্ভূত শিক্ষায় বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনা যায় যারা আর্থিক কারণে বা অন্য কোনো কারণে যেসব ছেলেমেয়েরা নিয়ন্ত্রিত শিক্ষায় অংশ নিতে পারে না বা সেখান থেকে মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, সেই সব ছেলেমেয়েরা এই শিক্ষা ব্যবস্থার দ্বারা পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরে আসার সুযোগ পায়। এই ছিল প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য ও সুবিধা। এবার এর সীমাবদ্ধতাগুলি লেখো বা অসুবিধাগুলি লেখো। শিক্ষার ক্ষেত্রে গণতান্ত্রিকরণ সার্বিক শিক্ষার প্রসারের জন্য নিয়ম বহির্ভূত বা প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, তবে এর কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে, প্রথা বহির্ভূত শিক্ষায় কোনোভাবে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে না। শিক্ষার্থীরা যেহেতু দলবদ্ধভাবে শিক্ষা লাভের সুযোগ পায় না, তাই তাদের মধ্যে সামাজিক বিকাশ ব্যাহত হয়। দুই হচ্ছে, প্রথা বহির্ভূত শিক্ষায় পাঠ্যক্রম অনির্দিষ্ট, শিক্ষণ পদ্ধতি সুনির্দিষ্ট হয় না। এই কারণে শিক্ষার্থীর যথাযথ বিকাশের পক্ষে সহায়ক হয় না। নেক্সট হচ্ছে, প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক প্রভৃতি চাহিদা পূরণ করতে পারে না। শিক্ষালয়ে প্রতিদিন না আসার কারণে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে যে শিক্ষার্থী বঞ্চিত হয়। শুধুমাত্র বই পড়ে সব চাহিদা পূরণ করা কিন্তু সম্ভব হয় না। নেক্সট হচ্ছে, প্রথা বহির্ভূত শিক্ষায় শিক্ষার্থীদের দ্রুত জীবিকা অর্জনের উপযোগী করে তোলা হয়। এই কারণে এই ধরনের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর কাছে পেশা কেন্দ্রিক ও উৎপাদন নির্ভর হয়ে পড়ে। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে না। আবার বর্তমানে অনেক প্রথা বহির্ভূত শিক্ষা কেন্দ্রগুলি কেবলমাত্র অর্থের বিনিময়ে শংসাপত্র বিক্রি করে থাকে। সেই কারণে প্রথা বহির্ভূত শিক্ষায় অর্জিত শংসাপত্রকে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় না। তবে এই এত কিছুর পরেও এই একবিংশ শতাব্দীতে প্রযুক্তি ব্যবস্থা উন্নতি অগ্রগতির প্রভাবে যখন সমগ্র বিশ্বে একটিমাত্র ফোন বা ল্যাপটপের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে, সেখানে প্রথা বহির্ভূত শিক্ষা ইন্টারনেটের মধ্যে দিয়ে ইউটিউব ও সমগ্র সামাজিক মাধ্যমে দেশ বিদেশে বিভিন্ন বিষয়, খুঁটিনাটি তথ্য, বই, নিত্য নতুন বিষয় মানুষকে আগ্রহী করছে এবং আরও অগ্রগতিতে সহায়তা করছে। এই হলো তোমাদের পুরো ফার্স্ট চ্যাপ্টারটা যা ছিল আমরা এখানে আলোচনা করে দিলাম। আশা করবো এগুলো তোমাদের কাজে লাগবে। অবশ্যই তোমরা বাকি যে 5টা পর্ব আমরা আলোচনা করেছি সবকটা পর্ব চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ভিজিট করে দেখে নিও।